হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকের আমরা প্রবাহী তড়িতের শেষ পর্যায়ের দিকের আলোচনায় এসি জেনারেটর এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রবাহী তড়িতের কোন কোন বিষয়ে পড়েছি? প্রথমে আমরা ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এই সমস্ত যে রাশিগুলো তাদের মধ্যে রিলেশন বের করেছি ওহমের সূত্র থেকে। তারপরে আমরা তড়িৎ শক্তি জুলের সূত্র থেকে পেয়েছি। তারপরে আমরা তড়িতের চুম্বকীয় ফল, সেখানে ওরস্টেডের পরীক্ষা এবং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে তার ব্যাখ্যা, এগুলো আমরা পেয়েছি। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে তার ব্যাখ্যা, এগুলো পেয়েছি। তারপরে আমরা পেয়েছি যে চৌম্বক ক্ষেত্রে রাখা তড়িৎবাহী তারের বিক্ষেপ, সেখানে আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করেছি। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হলো তড়িৎ চুম্বক, অর্থাৎ একটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, সেই পরিবাহীটা যদি কুণ্ডলীকৃত হয়, তার মধ্যে চুম্বক পদার্থ থাকলে সেটা সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এবং আমরা এই তড়িৎবাহী তারের উপর চুম্বকের ক্রিয়াকে কাজে লাগিয়ে যে যন্ত্রটার কথা আমরা আলোচনা করেছি সেটা হলো ডিসি মোটর বা সমপ্রবাহ মোটর। মোটরে কি হয় না, তড়িৎ শক্তি থেকে আমরা যান্ত্রিক শক্তি পেয়ে থাকি। অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই, যেখান থেকে আমরা ইলেকট্রিক সাপ্লাই পাচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, সেই ইলেকট্রিক সাপ্লাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সেই সাপ্লাইকে কাজে লাগিয়ে আমরা কোনো কিছু যদি ঘোরানোর কাজ করতে চাই, যেমন আমরা বিভিন্ন পাখা, ইলেকট্রিক পাখা, বিভিন্ন যন্ত্র যেগুলোর ভিতরে একটা সচল অংশ থাকে, অর্থাৎ একটা জিনিস ঘুরতে থাকে, পাখা, তারপরে তোমার এই পাম্প, আর কি রয়েছে গ্রাইন্ডার, মিক্সার, এই সমস্ত যন্ত্রে আমরা কাজ করে থাকি কিছু, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে কাজে লাগিয়ে আমরা মেকানিক্যাল এনার্জি পাই। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম ইএমআই, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ঘটনাটা আমরা পরীক্ষার দ্বারা বুঝেছি এবং তার সূত্রগুলোর কথাও জেনেছি। সেখানে আমরা দেখেছি যে কোনো লুপের মধ্য দিয়ে, বদ্ধ লুপ যদি হয়, তার মধ্য দিয়ে যদি চৌম্বক প্রবাহ অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ চৌম্বক বল রেখা, সোজা কথায় বলতে গেলে চৌম্বক বল রেখার যদি পরিবর্তন ঘটে, তাহলে সেখানে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এই পর্যন্ত আমরা কিন্তু দেখেছি। এই যে ক্রিয়াটা, অর্থাৎ আমরা এখানে একটা মোশন থেকে প্রথমে আমরা কি পেয়েছিলাম, যে মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক এনার্জিকে কাজে লাগিয়ে মোশন পেয়েছিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোশন, আমরা দেখছিলাম একটা লুপের কাছাকাছি একটা দণ্ড চুম্বককে আনা হলে তার মোশন, অর্থাৎ একটা আপেক্ষিক গতির ব্যাপার থাকছে। একটা মোশন থেকে আমরা একটা ইলেকট্রিসিটি পাচ্ছি। এই ঘটনাটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই প্রভাবটাকে কাজে লাগিয়ে যে যন্ত্র আবিষ্কৃত হয়েছে সেটা হলো এসি জেনারেটর। শুধু যে জেনারেটর মানে কি, জেনারেট করা, জেনারেট করছে, কি জেনারেট করছে না, ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করছে। দেখো, ফার্স্টে আমি যদি মোটর লিখি, মোটরের ক্ষেত্রে কি হয় না, হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমরা পাচ্ছি মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে আমরা পাচ্ছিলাম যান্ত্রিক শক্তি। এবার আমরা পেতে চাই কি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তার জন্য যেটা লাগে সেটা হলো জেনারেটর। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি আমরা পাই, জেনারেট করে। দেখো, আমরা বহু যুগ আগে মানুষ আবিষ্কার করেছে তড়িৎ কোষ। এই তড়িৎ কোষের সাহায্যে আমরা কিন্তু খুব বেশি কাজ করি। হাই পাওয়ারের কিছু কাজ করতে গেলে দেখো, পাম্প, সাবমার্সিবল পাম্প চালাতে পারে না এখনো তড়িৎ কোষ। ব্যাটারি, বড় ব্যাটারি পারে না। বড় ব্যাটারি
রেফ্রিজারেটর চালাতে পারে না, কিন্তু তুমি দেখবে একটা জেনারেটর যদি চালিয়ে দেওয়া হয় একটা বাড়িতে যাবতীয় যা কিন্তু চলতে থাকে। এর পাওয়ার অনেক বেশি। এই কারণে এই যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদনের কিন্তু গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটা ফুলফিল করছে কে না, বৈদ্যুতিক জেনারেটর। এটাকে আমরা বলবো বৈদ্যুতিক জেনারেটর। জেনারেটর হলো এমন একটি যন্ত্র যেখানে আমরা যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। এবারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে কি আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, তড়িৎ চুম্বকীয় আবেশ। সেখানে আমরা কি পেয়েছি? তড়িৎ চুম্বকীয় আবেশ হলো কি না, সেখানে আমরা দেখেছি যে চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, অথবা যেটাকে আমরা বলছি চুম্বক বলরেখার সংখ্যা যদি চেঞ্জ হয় সেখানে একটা ইলেকট্রিসিটি পাওয়া যায়, একটা কারেন্ট পাওয়া যায়, সেটাকেই আমরা বলছি ইনডিউসড কারেন্ট। সেখান থেকে এই নাম ইন্ডাকশান। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি করা যায় আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো এখানে একটা খাতা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা ছায়া পড়েছে এইখানটায়। এই ছায়াটা দেখো চেঞ্জ হচ্ছে। এই খাতার উপর যতটা আলো পড়ছে, যে আলোকে খাতা গার্ড করেছে সেইটা হচ্ছে তার ছায়া। এইটাকে আমি যখন ঘোরাচ্ছি দেখো এই ছায়াটা কমে যাচ্ছে, মানে কম আলো গার্ড করছে। এখানে আলোর স্রোত যাচ্ছে, এখানে যে লাইটের ফ্লাক্স, সেরকম ম্যাগনেটিক ফ্লাক্সও আছে। ধরো দুটো চুম্বক রয়েছে, এরকম একটা মেরু রয়েছে, এরকম একটা মেরু রয়েছে, এন আর এস। এর ভেতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এবারে আমি যদি এখানে একটা কয়েল রাখি, সেটাকে যদি আমি ঘোরাই, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটবে। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে এই বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার হয়েছে। দেখো তুমি দেখো, আমি এখানে হাত রাখছি, এইগুলোকে ধরো বলরেখা। এটাকে যখন আমি এটাকে এরকম রাখছি, বলরেখা কটা যাচ্ছে? একটা বলরেখার মধ্যে দিয়ে যাচ্ছে। ঘোরালাম যখন, এই 4টে বলরেখায় যাচ্ছে। আরও ঘোরালাম, কম যাচ্ছে। তাহলে ঘুরতে থাকার সময় এখানে যদি আমি একটা কয়েল বলি, এই কয়েলটা অর্থাৎ এই যে লুপ, এই লুপটা যদি এর মধ্যে ঘোরে, এরকম করে ঘোরে, তাহলে কি হবে? তার মধ্য দিয়ে চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে। আর চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটা মানে এই দুই বিন্দুতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হবে। সেই তড়িৎচালক বলকে আমরা এক্সটার্নালি যদি কাজে লাগাই, একটা বর্তনীর সঙ্গে যদি আমরা যুক্ত করি, আমরা একটা বাল্ব যদি এখানে মনে করি বাল্ব আছে, তাহলে এইখানে এই আলোটা জ্বলবে। অর্থাৎ আমার এখানে ঘুরিয়ে আমি যদি এটাকে বাইরের কোনো এক্সটার্নাল এজেন্সি দ্বারা এটাকে ঘোরাতে পারি, এরকম করে ঘোরাচ্ছি। প্রথমে কি করে, ডায়নামোতে ডিক 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 প্রথমে হ্যান্ডেল দিয়ে ঘোরাতে হয়। ঘোরানোর পরে সেখানে কি হবে? একটা অটোমোবাইল সিস্টেমের সাহায্যে, অর্থাৎ সেখানে তেলের যে শক্তি, সেখানে ওই যে আমরা ডিজেল, পেট্রোল বা কেরোসিন ব্যবহার করছি, সেই শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সেখানে একটা তাপ ইঞ্জিন থাকে, সেই তাপ ইঞ্জিন একে ঘোরাতে সাহায্য করে। ডায়নাতে এমনি এমনি ঘোরে না, প্রথমে আমরা হ্যান্ডেল দিয়ে ঘোরাচ্ছি, ঘোরাতে এবারে ওই ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল, তাপ ইঞ্জিনটা। তাপ ইঞ্জিন থেকে তাপ উৎপন্ন হচ্ছে, আর সেই তাপ থেকে কিন্তু এই যান্ত্রিক শক্তি আসছে। অর্থাৎ আমরা এই যান্ত্রিক শক্তি থেকে এখানে কিন্তু তড়িৎ শক্তি পাচ্ছি। তাহলে মূল বিষয়টা হলো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া। মোটরে যেটা হয়েছিল কি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাচ্ছিলাম, তার উল্টোটা হচ্ছে জেনারেটরে। এখানে আমরা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। এবারে এখানে ব্যাপারটা কি, বিষয়টা কি? এখানে তো আমরা বুঝতে পারছি যে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে। এখন আমরা এখানে কাজ করছে কিভাবে? এটাকে যখন আমি ঘোরাবো তখন কী হবে? এটা দলা পাকিয়ে যাবে। এখানে যদি আমি জুড়েই রাখি তার, তাহলে কি তারটা পেঁচিয়ে যাবে একটু পরে। আমি যদি এক পাকও ঘোরাই পেঁচিয়ে যাবে।
তাহলে কিন্তু এখানে লণ্ডভণ্ড অবস্থা হয়ে যাবে। তার জন্য কি করা হয় এবার তোমাদেরকে দেখতে হবে। এখানে একটা ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাটা এরকম। এখানে যে এই যে কয়েলটা, এটাকে বলা হয় আর্মেচার। প্রথমে আমি যন্ত্রটার বিবরণ দিচ্ছি। আর্মেচার, আর এটা হলো চৌম্বক ক্ষেত্র, এখানে চৌম্বক প্রবাহ হচ্ছে। এই আর্মেচার কি? আর্মেচার হলো এইরকম একটা যন্ত্র, এরকম একটা অংশ, যেই অংশটা আয়তকার হতে পারে বা অন্যরকমও আকৃতির হয়। শুধু যে আয়তকার হয় তা না, মোটামুটিভাবে তুমি এরকম ধরো, এর মধ্যে অনেকগুলো এরকম পাক খাওয়ানো থাকে। আর এই আর্মেচারের মধ্যে এইরকম সিলিন্ড্রিক্যাল শেপের কাঁচা লোহা নেওয়া হয়, কাঁচা লোহা রাখা হয়। কেন সিলিন্ড্রিক্যাল শেপের কাঁচা লোহা রাখা হয় না, কাঁচা লোহার মধ্য দিয়ে এই যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো যাচ্ছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, চৌম্বক বল রেখাগুলো যাচ্ছে, সেগুলো এর মধ্য দিয়ে যেতে চাইবে। কাঁচা লোহার চৌম্বক প্রবণতা বেশি। আর এই যে কয়েলগুলো, এর পাক সংখ্যা যত বেশি করব তত ভালো। এবার কেন ভালো হবে সেটা পরে আসছি। এবার এই রকম করে পাকানো থাকে। এটা হলো সেই কুণ্ডলী, এটা হলো সেই কুণ্ডলী। কুণ্ডলীর ক্ষেত্রে একটা দৈর্ঘ্য আছে, এটা আছে প্রস্থ, এটা হলো গিয়ে দৈর্ঘ্য, এই বিষয়গুলো রয়েছে। এবার কুণ্ডলীটার থেকে দুটো তার বেরিয়ে আসছে। এই তার দিয়ে, একটা তার দিয়ে তোমার যে এই লুপটা যে গঠিত হচ্ছে, সেই লুপটা বদ্ধ লুপ যদি বলি, সেখানে একটা সেন্সে অর্থাৎ একটা ডিরেকশানে কারেন্ট যাবে। সেই ডিরেকশানটা নির্ভর করবে কার ওপর? লেঞ্জের সূত্রের উপর নির্ভর করবে। যাকে এখন আমরা সেটাতে আসছি না, এখন আর্মেচারের কথা জানলাম। আর এখানে কি করা হয়, এই রকম করে দুটো রিং লাগানো থাকে, এই রকম করে দুটো রিং লাগানো থাকে, R1 আর এটাকে আমি বলবো R2। দেখো, এই যখন ঘুরপাক খাচ্ছে, এই রিংটা কিন্তু ঘুরছে, আর এই যখন ঘুরপাক খাচ্ছে, এই রিংটা ঘুরছে। এবার এর সঙ্গে কি করা থাকে, ব্রাশ লাগানো থাকে। এটা রিং 1 রিং 2, আর এখানে বলবো B1 B2 ব্রাশ। হ্যাঁ, এই যে রিংয়ের মধ্যে এটা ঘুরছে, আর এখানে ব্রাশটা কিসের তৈরি না, B1 আর B2 হলো, এগুলো হচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্রাশ। এগুলো কিসের তৈরি ব্রাশ না, কার্বন ব্রাশ। কার্বন কেন? এই গ্যাস কার্বন, গ্রাফাইট, এরা হচ্ছে কার্বনের রূপভেদ। এরা তড়িতের সুপরিবাহী, এবং এখানে ধাতু থাকলে কী হতো, খাসখাস খাসখাস শব্দ হতো। আর কি হতো, তাপ উৎপন্ন হতো, আগুনের ফুলকি উৎপন্ন হতো, অনেক রকম সমস্যা ছিল। আর এখানে যদি ব্রাশ থাকে, এর সঙ্গে যে সংস্পর্শটা বজায় রেখেছে, এটাতেও ঘুরছে, এটাও ঘুরছে। এখানে আমি ব্রাশ 2টা এখানে আঁকিনি, এই ব্রাশ 2 B2 এখানে ঘুরছে, এর সঙ্গে যুক্ত আছে। এইখানে কিন্তু অনেক ঝামেলা হতো, এই কারণে এটাকে আমরা কার্বন ব্রাশ হিসাবে নিই। যদি তোমাকে প্রশ্ন করে যে ব্রাশ কি, তখন তুমি বলবে যে ব্রাশ হলো এমন একটি ব্যবস্থা যেটা হচ্ছে এই রিংয়ের সঙ্গে বহির্বর্তনীকে যুক্ত করে। রিং আমরা জেনারেটারে, অর্থাৎ এসি জেনারেটার, এখানে কেন এসি আমি পরে বলছি। এসি জেনারেটর ক্ষেত্রে আমরা যে জেনারেটর থেকে উৎপন্ন কারেন্টটাকে আমি পেতে চাই বহির্বর্তনীতে, এটা হলো বহির্বর্তনী। সেখানে এই পাওয়ার জন্য যে সমন্বয় করে, যে কানেকশান করছে, অর্থাৎ মূল বর্তনীর সঙ্গে বহির্বর্তনীকে যে যুক্ত করছে, সেটি হলো ব্রাশ। আর রিং কি, স্লিপ রিং কি না, রিং হলো, এখানে এগুলোকে বলা হয় স্লিপ রিং। হ্যাঁ, এরকম করে এর মধ্য দিয়ে স্লিপ করে বলে, এর নাম হয়েছে স্লিপ রিং। এখানে হবে R1 আর R2, এরা হলো স্লিপ রিং। স্লিপ রিং, এই রিং কাকে বলে? রিং হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটি আর্মেচারের সঙ্গে ব্রাশকে যুক্ত করে। তোমাকে যদি প্রশ্ন করে যে রিং কাকে বলে, তখন তুমি বলবে রিং হলো এমন একটি ব্যবস্থা যেটি আর্মেচারের সঙ্গে ব্রাশ অর্থাৎ বহির্বর্তনীকে যুক্ত করে। এখন কাজ করছে কিভাবে? এবার আমি কি করব, একে গোল 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 করে ঘোরাচ্ছি, এরকম করে ঘুরছে ঘুরছে ঘুরছে। এরকম ঘুরলে কি হবে, এইটা ওই খাতা যেরকম দেখিয়েছিলাম, এরকম করে বাড়ছে কমছে। তার মানে এর মধ্য দিয়ে যে বল রেখার সংখ্যা যাচ্ছে, সেটার মান সবসময় বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে। এরকম করে এখানে একটা তড়িৎ প্রবাহ, যেই প্রবাহটার মান কিন্তু ফিক্সড নয়, সেই মানটা
কমছে বাড়ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এরকম হচ্ছে। এবারে আমরা এখানে যে তড়িৎ প্রবাহটা যাবে সেই তড়িৎ প্রবাহ কোন দিকে হবে সেটা নিয়ে আলোচনায় আসছি। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম এইটা কোথায় লাগিয়েছিলাম? আমরা লাগিয়েছিলাম কোথায় না, একটা তড়িৎবাহী তার যখন থাকবে চৌম্বক ক্ষেত্রে, তার মধ্য দিয়ে কারেন্ট গেলে তার বিক্ষেপ হবে। আর এখন কি করছি, তড়িৎবাহী তারকে আমি বিক্ষেপ ঘটাচ্ছি, মুভ করাচ্ছি, তড়িৎবাহী তার ঘুরছে, তার জন্য তার মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। আগে ছিল কারেন্ট ফ্লো প্রথম, তার জন্য বিক্ষেপ, এরকম একটা তার রেখেছি, এইদিকে একটা চুম্বক রেখেছি, এদিকে একটা চুম্বকের মেরু রেখেছি, এবার ফটাক করে এর মধ্য দিয়ে কারেন্ট পাঠালাম, এরকম করে ছিটকে যাবে। সেটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দিয়ে দেখা যায়। আর এখানে আমরা উল্টোটা করছি, যে এরকম করে চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা তারকে রেখেছি, তারের বিক্ষেপ ঘটাচ্ছি, তখন দেখছি তারের মধ্য দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এটা বিপরীত প্রক্রিয়া। আর বিপরীত প্রক্রিয়া বোঝার জন্য আমাদেরকে যে রুলটা নিতে হয় সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বা ডান হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সেটা কি না, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম বলছে, ভালো করে শুনতে হবে, যে বাম হাতের ক্ষেত্রে যেগুলো প্রসারিত করেছিলাম সেই আঙুল, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটাকে বলা হচ্ছে তর্জনী, এটাকে বলা হচ্ছে মধ্যমা, এদেরকে সমকোণে প্রসারিত করতে হবে। এবার তর্জনীর যে ডিরেকশন ছিল সে কিন্তু একই আছে, কি ছিল, এন থেকে এসের দিকে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশানে তর্জনীকে রাখতে হবে। আর এটার আগে বিক্ষেপ পরে কারেন্ট, আগেরটাই কি ছিল, আগে কারেন্ট ছিল পরে বিক্ষেপ জানা যাচ্ছিল, এটা হচ্ছে বিক্ষেপ। অর্থাৎ এখানে আমি যখন ঘোরাচ্ছি এটাকে দেখো একটা ডিরেকশান দিয়েছি, এই যে বাহুটা, এটাকে আমি যদি বলি, এটাকে একটু এরকম করে আঁকা যাক, একটু ভেতরের দিকে থাকলে দেখতে ভালো লাগবে। এই যে বাহুটা, এটাকে যদি আমি এ বি নাম দিই, এই বাহুটাকে যদি আমি এ বি নাম দিই, এটা যদি সি ডি নাম দিই, তাহলে কি হবে, এটা যদি এরকম ঘোরে, অর্থাৎ এটা এরকম করে ঘুরছে, মানে এটা ভেতরের দিকে যাচ্ছে আর এটা বাইরের দিকে আসছে। এই অবস্থায় এর মধ্য দিয়ে কারেন্ট কোন দিকে যাবে তুমি ডিসাইড করো, বলো। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, এন টু এস আমি এদিকে রাখলাম। এবারে এই যে বাহুটা ভেতরের দিকে যাচ্ছে, এইটা হলো বিক্ষেপের দিক, হ্যাঁ, এটা হলো পরিবাহীর বিক্ষেপের দিক, এই দিকে যাচ্ছে। তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, এখানে ইনডিউসড কারেন্টটা হবে এই দিকে। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, এই নিয়মটা হয়তো তোমাদের কাছে জানতে চাওয়া হয় না মাধ্যমিকে, কিন্তু নিয়মটা খুবই কার্যকরী এখানে এটাকে বোঝার জন্য। ডান হস্ত নিয়ম বলছে কি, চুম্বক ক্ষেত্রের দিক, তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক এবং বৃদ্ধাঙ্গুলি যদি প্রবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তবে ওই চুম্বক ক্ষেত্রে রাখা প্রবাহীর গতির কারণে প্রবাহীতে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় বা ইনডিউসড কারেন্ট, যেটাকে আমরা বলছি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তার দিক মধ্যমার দিকে হয়। তাহলে এখানে মধ্যমার দিক কোন দিকে, মধ্যমার দিক নিচের দিকে। আর এইখানে কি হবে, এইটার ক্ষেত্রে কি হবে, এইবারে আমি কি করব দেখো, এই দিকে হচ্ছে এন টু এস, আর এখানে বিক্ষেপটা বাইরের দিকে হচ্ছে, এইটা এইরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে, আবার খাতাটা আনতে হয়, এই খাতাটা এই রকম করে, এটা যদি ভেতরের দিকে যায়, এই প্রান্তটা বাইরের দিকে আসছে, তাহলে এটা বাইরের দিকে আসছে, বাইরের দিকে এলে কি হবে, আমি আঙুলটাকে কি করব, এই বুড়ো আঙুলটাকে এদিকে ধরবো, তাহলে এই মধ্যমা কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে ইনডিউসড কারেন্টটা এইদিকে যাবে। এইভাবে এর মধ্যে একটা কারেন্টের সৃষ্টি হবে, এই দিক দিয়ে কারেন্ট বেরোবে, এই দিক দিয়ে কারেন্ট বেরোবে, এই রকম করে কারেন্ট ঢুকবে। তাহলে পুরো সার্কিট কিন্তু কমপ্লিট হলো। এই দিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, মানে এটা এখন পজিটিভ, এটা এখন নেগেটিভ। বোঝার ব্যাপার। এবারে দেখো, এইটাকে আমি কি করেছিলাম, এইটাকে আমি কি করেছিলাম, এই রকম ঘুরিয়েছিলাম, এই ভেতরের দিকে আসছিল, এইবারে এই বাহুটা ভেতরের দিকে যাবে, এই বাহুটা বাইরের দিকে হবে। দেখো, এই বাহুটা সবসময় কিন্তু এর সঙ্গে জুড়ে আছে, আর এই বাহুটা সবসময় এর সঙ্গে জুড়ে আছে।
তাহলে এই বাহুটা আবার যদি যখন বিপরীত দিকে যাবে তখন সেখানে কি হবে, পজিটিভ হবে। আর এই বাহুটা যখন আবার এই দিকে আসবে তখন এখানে নেগেটিভ হবে। তাহলে একবার এটা পজিটিভ নেগেটিভ তখন এটা পজিটিভ, একবার এটা পজিটিভ তখন এটা নেগেটিভ। অর্থাৎ আমরা এরকম একটা যদি সোর্স পাই যেখানে একবার একটা পজিটিভ টার্মিনাল হচ্ছে, এটা নেগেটিভ টার্মিনাল হচ্ছে, পরক্ষণেই এটা নেগেটিভ টার্মিনাল হচ্ছে, এটা পজিটিভ টার্মিনাল হচ্ছে। এটাকে যদি আমি B1 বলি, এটা প্রথমে নেগেটিভ ছিল, এটাকে B1 বলি, আর এটাকে যদি B2 বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে B1 এটা B2, এখানে ধরি, এখানে যদি আমি B1 বলি আর এটা যদি B2 বলি, B1 আর B2 এর মধ্যে যদি আমি একটা সার্কিট যোগ করি তাহলে কি হবে, এই সার্কিটটার মধ্যে দিয়ে এই দিক দিয়ে কারেন্ট যাবে। এর পরক্ষণেই B1 হয়ে গেছে নেগেটিভ। দেখো এর সঙ্গে সার্কিট যোগ করলে কারেন্ট যাচ্ছে এদিকে, একবার এদিকে কারেন্ট যাচ্ছে, একবার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। এই যে কারেন্ট যাওয়া আসা করছে, এই কারেন্ট যে অল্টারনেট করছে, এইটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। এটাকে বলা হয় এসি, অল্টারনেটিং কারেন্ট। এটাকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। একটা সোর্স, একই সোর্স, সেই সোর্সের কারণে কারেন্ট একবার এদিকে যাচ্ছে, আবার পরক্ষণে এদিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। এই রকম সোর্সকে বলা হয় এসি, অল্টারনেটিং কারেন্টের সোর্স। এই জেনারেটর হলো, যে জেনারেটরের গঠন আমরা আলোচনা করলাম সেটা হলো এসি জেনারেটর। কারণ এখানে আমরা একটা এসি কারেন্ট, অর্থাৎ এসি কারেন্ট বলা যাবে না, অল্টারনেটিং কারেন্ট পাই, এসি পাই। এই কারণে আমরা এটাকে এসি জেনারেটর বলছি। যাকে আবার একবার আমাকে সামারি বলতে হয় যে এসি জেনারেটর হলো এমন একটি ব্যবস্থা যেখানে আমরা একেবারে প্রথম থেকে বলছি, যেখানে আমরা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাই, অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাই। দ্বিতীয় কথা যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশের নীতি অনুযায়ী প্রতিষ্ঠিত। সেই নীতিটা কি না, কোনো বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের হারের পরিবর্তন ঘটলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এই কথাটা কিন্তু তোমার কার্যনীতিতে দিতে হবে যদি এসে থাকে পরীক্ষায়, এইগুলো তো আসেই এগুলো। তারপরে আমরা যেটা দেখলাম যে এখানে কি কি থাকে না, এখানে বাইরে থেকে এক্সটার্নাল কোনো এজেন্সির সাহায্যে এইটাকে ঘোরানো হয়। কার মধ্যে ঘোরানো হয় না, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হয়। যখন ঘোরানো হয় তখন কি হয় না, এখানে একটা আর্মেচার থাকে, সেই আর্মেচারের মধ্য দিয়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে। আর্মেচার কি না, আর্মেচার হচ্ছে একটা কুণ্ডলী, একটা তারের কুণ্ডলী, পরিবাহী কুণ্ডলী। সেই পরিবাহী কুণ্ডলীর মধ্যে একটা কাঁচা লোহার মজ্জা থাকে। এই কুণ্ডলীর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কুণ্ডলীর প্রস্থ, কুণ্ডলীর দৈর্ঘ্য, কুণ্ডলীর পাক সংখ্যা, কতগুলো পাক ওর মধ্য দিয়ে ওখানে জড়ানো আছে, আর কুণ্ডলীর ভেতরে যে পদার্থটা নেওয়া আছে সেটা একটাই পদার্থ নেওয়া হয়, কাঁচা লোহা নেওয়া হয়। সেটা নিয়ে কোনো চাপ নেই, ওটা নেওয়াই হয়, কারণ ওর মধ্য দিয়ে চুম্বক প্রবাহটা বেশি হবে বলে। কুণ্ডলীর এই বিষয়গুলোর কি কি গুরুত্ব রয়েছে সেটাতে আলোচনায় আসছি। তার আগে আমি বলবো যে এখানে বিষয়টা কি না, এটাকে ঘোরানো হচ্ছে, তার ফলে এই দুটো প্রান্তে কারেন্ট আমরা পাবো, কিন্তু এমনি যদি তার জড়িয়ে রাখি সেটা জড়িয়ে যাবে। তার জন্য আমরা কি করি, স্লিপ রিং এবং কার্বন ব্রাশের ব্যবহার করে থাকি। এই কার্বন ব্রাশ আর স্লিপ রিংয়ের সাহায্যে এ সুন্দরভাবে ঘুরতে থাকে, এখানে কোনো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর বাইরে আমরা এই ব্রাশের সাহায্যে বহির্বর্তনীকে যুক্ত করি, যেখানে পাখা চলবে, আলো জ্বলবে, ফ্রিজ চলবে, সব কিছু চলবে। এটাকে আমরা বলছি বহির্বর্তনী, বা এটাকে বলা হচ্ছে লোড। এটা হচ্ছে লোড। এইখানে আমরা কারেন্টটা দেব, আমাদের এখানে যে শক্তিটা আমরা উৎপন্ন করলাম এখানে তার ইউটিলাইজ করা হবে।
এই হলো গিয়ে আমাদের বৈদ্যুতিক জেনারেটর। এখন এই বৈদ্যুতিক জেনারেটরের শক্তি বাড়াবো কি করে? না, শক্তি বাড়াতে গেলে এটার এরিয়া যত বেশি হবে তার মধ্য দিয়ে চুম্বক প্রবাহের পরিবর্তন তত বেশি ঘটবে। তাহলে আর্মেচারের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এক হচ্ছে আর্মেচারের ক্ষেত্রফল। আর্মেচারের ক্ষেত্রফল বেশি হলে কিন্তু জেনারেটরের ক্ষমতা বেশি হবে, সামর্থ্য বেশি হবে। দুই হচ্ছে পাক সংখ্যা। আর্মেচারের পাক সংখ্যা যদি বেশি হয় তাহলেও সামর্থ্য বেশি হবে। আর কি না, এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রের শক্তি, চৌম্বক ক্ষেত্রের শক্তি এইটা বেশি হলেও ভালো। আর একটা জিনিস আছে, এই যে আমি ঘোরাচ্ছি একটা কৌণিক বেগে ঘোরাচ্ছি, ওমেগা বলা হয়। কৌণিক বেগ কি? 1 সেকেন্ডে যত 10 বার ঘোরে তাহলে তার কৌণিক বেগ বেশি, 1 সেকেন্ডে 5 বারও ঘোরার থেকে। আবার কোনোটা 1 সেকেন্ডে 20 বার ঘুরছে তাহলে তার কৌণিক বেগ আরও বেশি। এইভাবে আমরা কৌণিক বেগকে ফিল করতে পারি। এখানে কৌণিক বেগ, এখানে বলতে হবে আর্মেচারের কৌণিক বেগ, আর্মেচারের ঘূর্ণন বেগ বা কৌণিক বেগ, আর্মেচারের কৌণিক বেগ। এই বিষয়গুলোর উপর কিন্তু আমরা এই যে ইএমএফ উৎপন্ন হচ্ছে, এখানে যে ইএমএফ পাচ্ছি সেই ইএমএফের ভ্যালু নির্ভর করে এইগুলো। ক্ষেত্রফল এ, পাক সংখ্যা এন, চুম্বক শক্তি বি, আর কৌণিক বেগ ওমেগা। এই বিষয়গুলোর উপর কিন্তু এখানে উৎপন্ন যে ইনডিউসড ইএমএফ অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল তার মান নির্ভর করে। এই হলো আমাদের অল্টারনেটিং কারেন্টের একটা সোর্স। আমরা যে এসি জেনারেটর বলছি, এই এসি জেনারেটর হলো অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহের উৎস। পরিবর্তী প্রবাহ কি সেটা আমরা এখানে এঁকে দেখিয়েছি। যে প্রবাহ একটা রোধের মধ্য দিয়ে বা একটা সার্কিটের মধ্য দিয়ে একবার এদিকে একবার বিপরীত দিকে, সামনে ও বিপরীতে সবসময় যাওয়া আসা করে, সেই প্রবাহকে আমরা বলি পরিবর্তী প্রবাহ। আমাদের যে গৃহস্থলিতে যে প্রবাহ সেটা হলো এই পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। আর আমরা ব্যাটারি থেকে যে তড়িৎ পাই সেটা হলো ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি। এরপরেও আমরা একটা ভিডিও আনবো, সেখানে এসি, ডিসি এবং বিদ্যুৎ বর্তনী, বাড়িতে যে বিদ্যুতের যে বর্তনী, গৃহস্থলী যে ওয়্যারিং, সেই ওয়্যারিং নিয়ে আলোচনায় আসব। আপাতত আমরা এটা জানলাম বৈদ্যুতিক জেনারেটর। এর পরের অংশ আমরা এই বৈদ্যুতিক জেনারেটরটাকে ডিসি করতে চাই, অর্থাৎ এদিকে সবসময় পজিটিভ থাকবে, একদিকে পজিটিভ থাকবে আর একদিকে নেগেটিভ থাকবে। এই রকম যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো, সমস্তটাই একই থাকবে। এই কারণে আমি এটা একটা লেকচারের মধ্যে রাখবো যে ডিসি এসি করলে এদের মধ্যে তুলনা করা যাবে। মোটরের সঙ্গে এর তুলনা করেছি, মোটরের সঙ্গে পার্থক্য কি, তুলনা কি না। মোটরে আমরা কি করি, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমরা কি করি, মেকানিক্যাল এনার্জি পাই, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাই। আর জেনারেটরে আমরা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাই। আর কি, মোটর হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী চলে, আর এখানে জেনারেটর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী চলে। মোটরে আমরা কি প্রিন্সিপাল লাগাই না, হচ্ছে তড়িৎবাহী তারের উপর চুম্বকের ক্রিয়া। আর এখানে আমরা কি প্রিন্সিপাল ব্যবহার করে কাজ করি না, তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাকে কাজে লাগাই। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। 4-5টা পার্থক্য তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, পরীক্ষায় এসে গেলে তোমাদেরকে লিখতে হতে পারে। যাকে এবারে আমরা এই ডিসি বৈদ্যুতিক জেনারেটর করতে চাই, সেটার জন্য দায়ী ইএমআই, তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের সাহায্যে আমরা ডিসি তৈরি করব, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট তৈরি করব, ডাইরেক্ট কারেন্ট তৈরি করব। এই ডাইরেক্ট কারেন্টের বাংলা হলো সমপ্রবাহ, অর্থাৎ একদিকে, সম মানে সমান, সমান দিকে প্রবাহ, একই দিকে প্রবাহ। এক্ষেত্রেও আমরা মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি পাচ্ছি। তাহলে ফান্ডামেন্টালি সব কিছুই এক, শুধুমাত্র কারেন্টটাকে আমরা একটা ডিরেকশানে নিয়ে যেতে চাই। এইগুলো সমস্ত কিছু এক। এইখানে কার্বন ব্লাস আছে, আর এইখানে স্লিপ রিংয়ের বদলে স্প্লিট রিং, স্প্লিট 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 রিং,
এখানে যেটা থাকে সেই রিংটা আলাদা। অর্থাৎ এখানে কি থাকে না, আমরা মোটরের আলোচনার সময় দেখেছি সেখানে কমিউটেটর বলে একটা জিনিস থাকে। অর্থাৎ একটা চোঙাকৃতি, এরকম চোঙের এক আকৃতির ধাতব একটা পরিবাহীকে আমরা স্প্লিট করে রাখি, আলাদা আলাদা করে ভেঙে রাখি, সেটাকে আমরা স্প্লিট রিং বলে থাকি। এই রকম করে বিষয়টা হয় যে এখানে আর একটু ভালো করে আঁকতে হবে। এখানে আমরা কি করি না, এইরকম একটা চোঙাকৃতি একটা আমরা রিং রাখি। এটাকে আমরা বলছি কি না হচ্ছে স্প্লিট রিং। এইখানে দেখো, এইখানে বাহুটা, এই যে দুটো বাহু, এই দুটো বাহু এখন কিন্তু এদের মধ্যে কমিউট করছে। এ একবার এদিকে আসছে, এই রিংটার সঙ্গে থাকছে এ R1, এটাকে যদি আমি R2 বলি, তাহলে আমি এখানে এর সঙ্গে যেটা যুক্ত থাকবে ব্রাশ কিন্তু সেই একই B1, আর এদিকের সঙ্গে যুক্ত থাকবে B2। এই ব্রাশের সঙ্গে এইভাবে যুক্ত আছে। এবারে এখানে B2 লিখে দিলাম। এবার দেখো, এ কিন্তু যখন পাক খাচ্ছে, একে আমি ঘোরাচ্ছি বাইরের, যেমনভাবে আগেরটাই ঘোরানো হয়েছিল এটাতেও ঘোরানো হচ্ছে, বাইরেরটা দিয়ে ঘোরাচ্ছি, তখন কি হবে, এ পাশে আসছে, ও পাশে আসছে। যাই করুক না কেন, যখন ঘুরছে এই বাহুটা চেঞ্জ হলেও আমার কারেন্টের ডিরেকশান কিন্তু একই রকম থাকছে। সেটা কি কোন সূত্র অনুযায়ী হচ্ছে না, সেটা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী হচ্ছে। সেক্ষেত্রে তোমার কারেন্টটা দেখো, এই রিংয়ের সঙ্গে যে ব্রাশটা যুক্ত সেটার ভেতর দিয়ে কারেন্ট সবসময় এদিকে যাবে, আর এটার সঙ্গে কারেন্টটা এদিকে যাবে। অর্থাৎ আমার এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ পাবো। এইখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা সব সময় একই দিকে যাবে, সব সময় একই দিকে যাবে, কমবে বাড়বে, একটু ফ্ল্যাকচুয়েট করবে, কিন্তু এখানে কিন্তু তার মানের একটু পরিবর্তন ঘটলেও, অর্থাৎ কখন ফ্ল্যাকচুয়েট করবে, যখন এই আর্মেচারে কৌণিক বেগ ফ্ল্যাকচুয়েট করবে বা অন্য কিছু বিষয় ফ্ল্যাকচুয়েট করবে, তখন সেটা ফ্ল্যাকচুয়েট করবে। সমানভাবে যদি না ঘোরে, বা যখন স্টার্ট করা হচ্ছে তখন আস্তে আস্তে ঘূর্ণন বেগ বাড়ছে, যখন বন্ধ হচ্ছে ঘূর্ণন বেগ কমছে, এই সমস্ত ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করবে, কিন্তু ডিরেকশানের কোনো চেঞ্জ হবে না। কোনো বর্তনীর মধ্য দিয়ে যদি কারেন্ট একই ডিরেকশানে যায়, একই দিকে হয়, প্রবাহের অভিমুখ সবসময় একই থাকে, তখন সেটাকে আমরা সমপ্রবাহ বলে থাকি। আর এখানে সমস্ত কিছু এক। এখানে যে শক্তি, এখানে ডায়নামো বা বৈদ্যুতিক জেনারেটর যেটা বলছি, তার শক্তি নির্ভর করে আর্মেচারের ক্ষেত্রফলের উপর, কয়েলের আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যার উপর, যে চৌম্বক ক্ষেত্রে ওটা ঘুরছে, ক্ষেত্রের মধ্যে ঘুরছে, সেই চৌম্বক ক্ষেত্রের শক্তির উপর বা প্রাবল্যের উপর, আর এখানে কৌণিক বেগের উপর, সেটা তো আমি বললাম। এই বিষয়টা এখানে কিন্তু ফারাক আছে। এখানে কমিউটেটর রিং বা এখানে আমরা স্প্লিট রিং বলছি, সেই স্প্লিট রিং ব্যবহার করে আমরা কারেন্টের ডিরেকশানটাকে একই রেখেছি। এই জন্য এটাকে বলা হয় সমপ্রবাহ বৈদ্যুতিক জেনারেটর। আমরা মোটরের সঙ্গে পার্থক্য করেছি, এবার এসি আর ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য করব। এসি আর ডিসি জেনারেটর বলবো, এসি জেনারেটরে আমরা অল্টারনেটিং কারেন্ট পাই অথবা পরিবর্তী প্রবাহ পাই, আর ডিসি জেনারেটরে আমরা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ পেয়ে থাকি। এসি আর ডিসি জেনারেটরের মধ্যে যদি তুলনা করতে দেয়, বলবো যে উভয়ই হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের কার্যনীতিকে কাজে লাগিয়ে করা হয়, বা আবেশীয় ঘটনাকে কাজে লাগিয়ে এর কার্যনীতি নিয়ন্ত্রিত হয়। এরা এই দুজনই হচ্ছে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম মেনে চলে। এবার তোমাকে পার্থক্যতে আসতে হবে। পার্থক্যের সময় বলতে হবে, এখানে আগে ছিল স্লিপ রিং, এখন আছে স্প্লিট রিং। এখানে ছিল আগে কমিউটেটর ছিল না, এখন কমিউটেটর আছে। যেমন ব্রাশ ছিল, এখনও ব্রাশ আছে। আর এখানে বলতে হবে এদের গঠনগত এই সমস্যা ছাড়া, এই গঠনগত এই যে পার্থক্যটা ছাড়া কিন্তু বেশিরভাগ এদের মধ্যে মিল রয়েছে। যাকে আজকের আমাদের এই দুটো বিষয় আলোচনা হলো, তাদের মধ্যে তুলনা হলো, মোটরের সঙ্গে তুলনা হলো, বিভিন্ন ঘটনাগুলোকে আবারও আমি বললাম প্রথম থেকে, সেগুলো তোমরা ভালো করে দেখবে, ক্লাস নোট তৈরি করবে, আর তোমরা ভীষণ ভীষণ ভালো থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট।